হ্যালো এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে ক্লাস মাধ্যমিকের আপকামিং যে মাধ্যমিক এক্সাম আছে 2025 সালে। সেই 2025 সালে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ। এই এমসিকিউগুলো যদি করে যাও তাহলে আশা করি এখান থেকে পাবেই। তাহলে স্টার্ট করছি কতগুলো ভিভিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 সাল মাধ্যমিকের জন্য কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ থেকে কতগুলো এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফার্স্ট এমসিকিউ, রোধের একক কি? রোধের দুটো একক, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে রোধের একক কি? এসআই পদ্ধতিতে যদি যাই তাহলে হচ্ছে ওহম, আর সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে স্ট্যাট ওহম, STAT স্ট্যাট ওহম। তাহলে এসআই পদ্ধতিতে রোধের একক হচ্ছে ওহম, আর সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে স্ট্যাট ওহম। আরেকটা সেটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধ বা রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি হবে? সিম্পল ভাবে বলতে গেলে কি হবে? ml² T⁻³ I⁻²। এটা হচ্ছে ডাইমেনশন রোধ বা রেজিস্ট্যান্সের। তাহলে এর ডাইমেনশন আমি বার করবো কি করে? যদি বলা হয় রোধ আছে মানে রেজিস্ট্যান্স আছে, এরকম একটা ইকুয়েশন জুল সূত্র থেকে আমরা পাই H = I² RT। এটা কোথা থেকে পাই? জুল সূত্র থেকে, জুলস লয়ের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। জুলস লয়ের মূল বিষয়টা ছিল যে যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে, এটা একটা পরিবাহী বা কন্ডাক্টর, এর মধ্যে যখন কারেন্ট যাবে তখন পরিবাহীটা কি হয়? হিট হয়। তাহলে কত সময় ধরে বা কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে কতটা হিট পাওয়া যাবে, এই হিট বিষয় অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফল, মানে কারেন্ট যাচ্ছে তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, এই বিষয়ে বিজ্ঞানী জুল একটা সূত্র দিয়েছিল। সেই সূত্রটা বল যে জুলের সূত্র। আশা করি তোমার পড়েছো। জুল সূত্রের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে H = I² RT। অ্যাকচুয়ালি H = I² RT / J। ঠিক আছে, আমি সেই ইকুয়েশনটা লিখলাম। এখান থেকে আমি আর এর মান বার করবো। যেখানে হিট কি? এইচ হচ্ছে হিট, টোটাল হিট। একটা পরিবাহের মধ্যে কারেন্ট গেলে টোটাল কত পরিমাণ কারেন্ট হিট হয়, সেই হিটের পরিমাণটা হচ্ছে এইচ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, আইটা কি? আইটা হচ্ছে ফ্লো অফ কারেন্ট অফ দিস কন্ডাক্টর। পরিবাহীর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণটাকে আই দিয়ে ডিনোট করা হয়। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দিস কন্ডাক্টর, ওই পরিবাহীটার রোধ। আর টি হচ্ছে টাইম বা সময়। তাহলে আর এর ভ্যালু আমি বার করছি। দেখো আর সমান কত? H/I² T, যেখানে এইচ হচ্ছে টোটাল হিট। আমরা জানি যে হিট আর কার্য উভয়ের মাত্রা এবং একক একই, কারণ হিটের একক কি? জুল। কার্যের একক কি? সেটাও জুল। তাহলে হিটের এবং কার্যের একক যদি একই হয়, তাহলে মাত্রাও যদি একই হয়, তাহলে কার্যের মাত্রা ইজ ইকুয়াল টু হিটের মাত্রা। তাহলে কার্যের মাত্রা W সমান কত? আমরা জানি কৃতকার্য সমান W সমান FS। তাহলে এফ এর মাত্রা কি হবে? mL/T⁻²। আর এস এর মাত্রা, এস মানে সরণ, কৃতকার্য সমান কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ডাইমেনশন mL/T⁻², আর সরণ বা ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হচ্ছে L। তাহলে আলটিমেট দাঁড়ালো mL² T⁻²। দিস ইজ দি ডাইমেনশন অফ ওয়ার্ক অ্যান্ড দিস ইজ দি ডাইমেনশন অফ হিট। তাহলে হিট এবং ওয়ার্ক উভয় ডাইমেনশন কিন্তু অ্যাকচুয়ালি mL² T⁻²। mL² T⁻², এটা হচ্ছে ডাইমেনশন। তাহলে প্রথম দেখো যে আর এর মাত্রা বার করছি। তাহলে আর সমান কত? হিট। হিটের পরিবর্তে কি লিখতে পারি? mL² T⁻², হিটের ডাইমেনশন। আচ্ছা, I² এর ডাইমেনশন, আই মানে কি? ফ্লো অফ কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা। এর ডাইমেনশন কি হয়? আই হয়। I² ছিল ওই জন্য I² হবে। টি এর ডাইমেনশন, টি মানে টাইম, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে mL² T⁻³ I⁻²। দিস ইজ দি ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। রোধের যে মাত্রা, সেই রোধের মাত্রা কিন্তু এইভাবে বার করা হয়। বিষয়টা ক্লিয়ার হলো? নেক্সট যে এমসিকিউ সেটা হচ্ছে 2 নম্বর এমসিকিউ। ওহম সূত্র মেনে চলে কারা? ওহম সূত্র কারা মেনে চলে? সমস্ত ধাতব পরিবাহী যারা আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ধাতব পরিবাহীগুলো ওহম সূত্র মেনে চলে। তাহলে ধাতব পরিবাহীগুলো ওহম সূত্র মেনে চলে। কারা ওহম সূত্র মেনে চলেনি, এরকম যদি এমসিকিউ পড়ে যে কারা ওহম সূত্র মেনে চলে না, সেগুলো অ্যান্সার কি হবে? অর্ধ পরিবাহী। যেমন জার্মেনিয়াম আছে, সিলিকন আছে। জার্মেনিয়াম যার সংখ্যা হচ্ছে G, সিলিকনের সংখ্যা হচ্ছে SI। তাহলে জার্মেনিয়াম, সিলিকন এরা ওহম সূত্র মেনে চলে না। নেক্সট এমসিকিউ, কারেন্ট বিষয়ে একটা নিউমেরিক্যাল প্রবলেম, মানে অঙ্ক। কি অঙ্কটা সেটাই আসছি। দেখো 3 নম্বর এমসিকিউটা কি না, একটা বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 5 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কত? অর্থাৎ বলতে চাইছে যে এটা একটা মনে করো পরিবাহী বা কন্ডাক্টর, এটা তামার তার। এর মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কত সময় ধরে? 5 সেকেন্ড ধরে। তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন পাস করছে? অ্যাকচুয়ালি কারেন্ট যখন যায় মানে কি, তার বিপরীত দিকে ইলেকট্রন পাস করে। তাহলে কতগুলো আধান পাস করছে? এটা একটা পরিবাহী যদি হয়, এর মধ্যে মনে করো 8 অ্যাম্পিয়ার, মানে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওই জন্য 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কত সময় ধরে যাচ্ছে? 5 সেকেন্ড ধরে যাচ্ছে। তাহলে কতগুলো আধান
এই অংশটা মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে পাস করবে। আমরা একটা জানি কি কি দেওয়া আছে, তাহলে লিখো আই এর ভ্যালু দেওয়া আছে, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা কত 8 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে না টি এর মান দেওয়া আছে, টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কি বার করতে বলছে আধানের পরিমাণ, আমরা আধানকে কি ধরি কিউ ধরি, তাহলে কিউ সমান কত এটা হচ্ছে বার করতে হবে। আমরা একটা ফর্মুলা জানি কিউ সমান কত না কিউ সমান আইটি। তাহলে আই এর পরিবর্তে কত লিখতে পারি 8, টি এর পরিবর্তে কত না 5, কি পেলাম কিউ পেলাম, কিউ মানে কি আধানের পরিমাণ অ্যাকচুয়ালি। তাহলে এত কি না টি সমান কত 40টি। তাহলে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 5 সেকেন্ড ধরে যায় কতগুলো আধান যাবে, সেটা হচ্ছে 40টি ইলেকট্রন যাবে, মানে 40টি আধান যাবে এর মধ্যে দিয়ে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে এমসিকিউ সেটা হচ্ছে 4 নম্বর এমসিকিউ, দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ যদি করে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কত হবে। তাহলে এটা হচ্ছে কুলম্ব সূত্র থেকে আসছে। দেখো কুলম্বের সূত্রটা কি, কুলম্ব সূত্রটা কি ছিল বলছে, কুলম্ব বলেছিল যে দুটো বিন্দু আধানের মধ্যে এ আর বি, মনে করো এখানে আছে Q1 আধান, এখানে আছে Q2 আধান। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে কুলম্বের ল। তাহলে কুলম্ব সূত্রের মধ্যে ছিল যে এ আর বি দুটো জায়গা বা দুটো পজিশন, এতে রাখা হয়েছে Q1 আধান আর বিতে রাখা হয়েছে Q2 আধান। এদের এ আর বি এর মিডিল ডিস্টেন্স কত মনে করো ডি, এই ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে দুটো বিন্দু আধান Q1 Q2 যদি দুটো বিন্দু আধান হয় তাহলে এরা কি করবে না, মনে করে দুটোই যদি পজিটিভ হয় তাহলে পরস্পরকে কি করবে, দুটো আমরা জানি যে পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করে আর নেগেটিভ আধানও পরস্পরকে বিকর্ষণ করে। দুটো নেগেটিভ আধান দুটো পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে আর একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দুটো যদি পজিটিভ আধান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ কতটা করবে কতটা বিকর্ষণ করবে এই নিয়ে কুলম্ব বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছিল, যে সূত্রটা বলছে আমাদের কুলম্বের ল। কুলম্বের লটা কি ছিল বলছে, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কুলম্ব সূত্রের যে গাণিতিক সমীকরণ সেটা যেটা পাই সেটা কি না, কুলম্ব সূত্রের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি পাই না, এফ সমান মানে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা যদি এফ হয় তাহলে এফ সমান কত 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে কি হবে আর এর পরিবর্তে কত লিখবো না ডি স্কোয়ার লিখবো, তাহলে ডি স্কোয়ার। এবার বলছে এইটা হচ্ছে কুলম্ব সূত্রের আমাদের ম্যাথমেটিক্যাল ল। কোশ্চেনটা কি বলছে বলছে দুটো বিন্দু আধানের মধ্যে, এই দুটো বিন্দু আধানের মধ্যে বলছে যে দূরত্বটা মধ্যবর্তী যে দূরত্ব এখন কত আছে ডি আছে, ডি থাকলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মানটা কত হবে না এটা হবে। বলছে দূরত্বটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় বলছে এই আধানগুলোই থাকলো, তাহলে আধানগুলো চেঞ্জ করছি না কি করছি ডিস্টেন্সটা দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কেমন হবে, পূর্বের তুলনায় কত কম হবে না বেশি হবে সেটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে ধরছি ডি, তাহলে এদের ডিস্টেন্সটা কত প্রথমে ধরেছি ডি, তারপরে কত হয়েছে না তারপরে ডিটা হয়ে গেছে 2D। মনে করো এই ডিস্টেন্সটা এটা হচ্ছে কত না 2D। এখন Q1 থাকছে আর Q2 থাকছে, এরা তাই থাকছে, এদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বলটা কত হবে সেটা বার করবো। তাহলে এইটা ধরে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলাম। আচ্ছা এইটা ধরে যেটা পাবো সেটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এইটা ধরে কি পাবো সেটা একটু করাও। এটা ধরে কি পাচ্ছি দেখো, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল মান 1/4 পাই এপসাইলন নট একই থাকবে, Q1 Q2 এটাও একই থাকবে, বাই ডি স্কোয়ারের পরিবর্তে কত লিখবো 2D তার হোল স্কোয়ার লিখতে পারি। আগে কি ছিল দূরত্বটা কত ছিল, দূরত্ব আগে ছিল ডি, এখন দূরত্ব দ্বিগুণ করে দেওয়া হয়েছে, বাকি সবই একই আছে। তা দূরত্ব দ্বিগুণ করলে আগে যদি ডি থাকে এখন হবে 2D, তাহলে একই ফর্মুলা ইউজ করছি এফ সমান কত 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই 2D তার হোল স্কোয়ার। ব্যাস এইটাকে 2 নম্বর ইকুয়েশন ধরো, এটা 2 নম্বর ইকুয়েশন আর এইটা 1 নম্বর ইকুয়েশন, এই সমীকরণটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমি এখানে আকর্ষণ বলটা কি হবে চেঞ্জ হবে, যেহেতু চেঞ্জ হবে এখানে F1 হলে এখানে হবে F2। তাহলে আমি এবার ক্যালকুলেশন করছি এটা, সেটা হচ্ছে F1 বাই F2 দুটোকে ডিভাইড করছি, তাহলে কত হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার ফার্স্টেরটা। আর এটার জন্য কত হবে F2 এর জন্য কত লিখবো, F2 এর জন্য ওটা লিখবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই দেখো এই 2D তার হোল স্কোয়ার এটা মানে কত না 4D স্কোয়ার, এটাই আসছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো, তাহলে এখানে লিখতে পারি 4D স্কোয়ার। ব্যাস দেখো এখানে যে কাটাকাটি যাবে, এই অংশটা কাটবে এটা কাটবে, এখানে যদি ক্যালকুলেশন করি F1/F2 এটা সমান কত
না Q1 Q2 ইন্টু 4d² বাই Q1 Q2 ইন্টু d²। তাহলে এখানে আবার কাটাকাটি যাবে, দেখো যে Q1 Q2 কাটলো, d² কাটলো, আলটিমেট দাঁড়ালো কত 4/1। তাহলে আলটিমেট কি দাঁড়ালো যে F1 বাই F2 এটা সমান কত 4/1, আর এখান থেকে লিখতে পারি যে F2 এটা সমান কত 1/4 F1। এই যে ইকুয়েশন আমি পেলাম লাস্টে, মানে যদি দূরত্বটাকে দ্বিগুণ করে দেওয়া হয় তখন আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। সেই চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তাকে আমি ধরেছি F2। তাহলে এই যে চেঞ্জ হলো আগের সঙ্গে কেমন তার সম্পর্কটা হবে, বলছে F2 সমান কত 1/4 F1। তাহলে দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটা পূর্বের 1/4 গুণ হবে। আকর্ষণ বা বিকর্ষণ বলটা কী হবে, পূর্বের যা ছিল F1 ছিল তার 1/4 অংশ হবে। বিষয়টা বোঝা গেল। নেক্সট MCQ 5 নম্বর, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? নাইক্রোম তারের যে বৈশিষ্ট্য সেটা কি হবে, নাইক্রোম তারের গলনাঙ্ক বেশি এবং রোধাঙ্ক কম। তাহলে নাইক্রোম তারের কি হয়, গলনাঙ্কটা বেশি হয় আর রোধাঙ্কটা কম হয়। এইটা হচ্ছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য। নেক্সট যে MCQ সেটা হচ্ছে 6 নম্বর MCQ, কিলোওয়াট আওয়ার যেটা বলছে বিওটি। তাহলে কিলোওয়াট আওয়ার বা বিওটি কিসের একক? এটা হচ্ছে তড়িৎ শক্তি, আমাদের তড়িৎ শক্তির একক, মানে অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি ব্যয়ের একক, মানে তড়িৎ শক্তির একক বলেও চলবে। তাহলে কিলোওয়াট ঘন্টা, বুঝতে পারছো, যেটাই কিলোওয়াট ঘন্টা মানে KWH, কিলোওয়াট ঘন্টা KWH। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা, সেটাকে আমরা একসঙ্গে কি বলি না বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে এটা কিসের একক? তড়িৎ শক্তি ব্যয়ের একক। বিষয়টা ক্লিয়ার। আবার একটা এখান থেকে ছোট MCQ জানবে যে 1 BOT। তাহলে 1 BOT সমান কত না 1 BOT সমান 3.6। এইটা একটু মনে রাখবে কিন্তু, যে 1 BOT সমান 3.6 ইন্টু 10⁶ জুল ইন্টু 10⁶ জুল। তাহলে 1 BOT সমান কত, এটা MCQটা পড়ে দেয় প্রায়, যে 1 BOT কত জুলের সঙ্গে সমান। তাহলে 1 BOT ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। বিষয়টা বোঝা গেল। নেক্সট MCQ 7, রোধের শ্রেণী সমবায়, মানে কতগুলো রোধকে যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয়, এই যে শ্রেণী সমবায় যুক্ত করছি, একটা রোধ আছে বা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে মনে করো একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। শ্রেণী সমবায় মানে কি বলছে, এই রোধটার এইটা ফার্স্ট পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, এইটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, অন্তিম পয়েন্ট। এইটাকে যদি একটা রোধ বলি, তাহলে এইটা রোধটা প্রথম প্রান্ত কোনটা, এটা অন্তিম প্রান্ত কোনটা, এইটা যদি একটা রোধ হয়, মনে করে এটাও একটা রোধ, এর প্রথম প্রান্ত কোনটা, এটা অন্তিম প্রান্ত কোনটা, এটা। বলছে কতগুলো রোধের একটার, দেখো একটার কি করছি প্রথম প্রান্ত, কতগুলো রোধের একটার প্রথম প্রান্ত, দেখো এইটার প্রথম প্রান্ত, এইটার শেষ প্রান্ত, দেখো এই রোধটার প্রথম প্রান্ত এটা, তাহলে শেষ প্রান্ত নিশ্চয়ই এটা, তাহলে এইটার শেষ প্রান্ত এটা, তাহলে এর প্রথম প্রান্ত কোনটা, এইটা, শেষ প্রান্ত এটা, তাহলে একটার প্রথম প্রান্ত অপরটার শেষ প্রান্ত। এইভাবে যদি যোগ করে করে যায়, যে সমবায় তৈরি হয় তাকে বলছে শ্রেণী সমবায়। তাহলে অ্যাকচুয়ালি শ্রেণী সমবায় হচ্ছে এটা, রোধ যোগ করলে শ্রেণী সমবায়। বলছে কোশ্চেনটা হচ্ছে MCQ কোশ্চেনটা হচ্ছে যে শ্রেণী সমবায়ে কোনটা অপরিবর্তিত থাকে, মানে কোনটা পরিবর্তন হয়নি। শ্রেণী সমবায়ে অপরিবর্তিত থাকে কিটা না কারেন্ট ইলেকট্রিসিটি। শ্রেণী সমবায়ে যদি কতগুলো রোধকে যোগ করা হয়, প্রবাহ মাত্রা এর মধ্যে সমান যাবে, এর মধ্যে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাবে এর মধ্যে তাই যাবে, এর মধ্যে তাই যাবে একটা। 2 নম্বর, যদি সমান্তরাল সমবায় যোগ করা হয় তাহলে কি হবে, সমান্তরাল সমবায় যোগ মানে কি, একটা রেজিস্ট্যান্স, এটা মনে করো R1, এটা R2, এটা R3, সমান্তরাল সমবায় যুক্ত করা মানে কি, বলছে কতগুলো রোধের, এইটার প্রথম প্রান্ত এটা, এই রোধটার প্রথম প্রান্ত কোনটা, এটা, এর প্রথম প্রান্ত কোনটা, এটা, এর প্রথম প্রান্ত কোনটা, এটা। সব রোধগুলোর প্রথম প্রান্ত যোগ করে দিলাম, শেষ প্রান্তগুলো যোগ করলাম, যে সমবায় তৈরি হলো সেই সমবায়টা বলছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে, MCQ কোশ্চেন হচ্ছে এটা। শ্রেণী সমবায়ে কোনটা অপরিবর্তিত থাকে, তড়িৎ প্রবাহ মাত্রা, মানে সমস্ত রোধের মধ্যে সমান পরিমাণ তড়িৎ যায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, কোনটা অপরিবর্তিত থাকে, বিভব পার্থক্যটা অপরিবর্তিত থাকে। তাহলে কোশ্চেনটা বোঝা গেল, রোধের শ্রেণী সমবায়ে অপরিবর্তিত থাকে কি না কারেন্ট ইলেকট্রিসিটি, আর সমান্তরাল সমবায়ে থাকে সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর MCQ একটা অঙ্ক। নেক্সট MCQ 8 নম্বর অঙ্কটা কি বলছে, 2 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত ক্ষমতা কত। কি বলছে,
বলছে 2 ওহম রোধের মধ্যে দিয়ে, মনে করো এটা একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 2 ওহম, বলছে এই 2 ওহম রোধের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে চাইছি আমি। কত অ্যাম্পিয়ার? না 4 অ্যাম্পিয়ার। যদি কারেন্ট পাঠাই তাহলে ব্যয়িত ক্ষমতা কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে 2 ওহম রোধের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ব্যয়িত ক্ষমতা কত। তাহলে আমরা জানি একটা জিনিস যে কি কি দেওয়া আছে সেই মতো আমরা ক্ষমতার একটা ইউনিট বার করব। প্রথম দেওয়া আছে কি না রোধ দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে, আর সমান কত না আর সমান 2 ওহম। আর কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। আমরা জানি ক্ষমতাকে যদি আমরা পি ধরি তাহলে পি সমান কত না ক্ষমতার একটা একক আছে, সেটা হচ্ছে পি সমান কত ভিআই। তাহলে ক্ষমতা সমান কত না ভিআই। ক্ষমতাকে যদি আমরা পি ধরি তাহলে পি সমান কত ভি ইন্টু আই, যেখানে পি হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, আর ভিটাকে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর আই হচ্ছে ফ্লো অফ কারেন্ট, কারেন্টের পরিমাণ। দেখো এখানে কি কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। আমার ফর্মুলাটা এটা, ভি এর মান দেওয়া আছে কি ভি নাই। আবার ওহমস ল থেকে আমরা কি জানি ভি সমান কত আই আর। দেখো এই যে এখানটায় আমি এই মানটি বসাবো, তাহলে ভি সমান যদি আই আর হয় তাহলে পি সমান কত ভি এর পরিবর্তে বসাও, ভি এর পরিবর্তে আই আর বসাচ্ছি, এটার পরিবর্তে ইন্টু কত ছিল আই, তাহলে কত আই স্কোয়ার আর। দেখো তোমার প্রতিটা মানই দেওয়া আছে। আই স্কোয়ারের পরিবর্তে কত লিখতে পারি 4 তার হোল স্কোয়ার, ইন্টু আর এর পরিবর্তে কত 2 সমান কত 4 4 16 ইন্টু 2 সমান কত 32। এত কি কি বার করছো পাওয়ার বা ক্ষমতা, এর একক কি হয় ওয়াট হয়, তাহলে ক্ষমতা হচ্ছে ওয়াট। বিষয়টা বোঝা গেল। তাহলে 2 ওহম রোধের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে যদি হয় ব্যয়িত ক্ষমতার পরিমাণ কত, সেই অঙ্কটা এই ধরনের অঙ্ক যদি পড়ে তাহলে এইভাবে করবে। কিন্তু প্রতিটা কোশ্চেনই কিন্তু আমি দেখে দিচ্ছি, 2 নম্বর কোশ্চেন পড়তে পারে। তাহলে নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন, লেঞ্জের সূত্র থেকে কি কি জানতে পারা যায়। বিজ্ঞানী লেঞ্জ একটা সূত্র দিয়েছিল, সেই সূত্র যেটা বলছে লেঞ্জের সূত্র, আশা করি আমি থিওরিটা করেছি। লেঞ্জের সূত্রটা কি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি, ভিডিওতে আছে, সেটা আমরা দেখে নেবে। এই লেঞ্জের সূত্র থেকে এমসিকিউ একটা পড়ে যে লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারা যায় না আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারা যায় লেঞ্জের সূত্র থেকে। বিষয়টা ক্লিয়ার হলো। নাম্বার 10 10 নম্বর যে আমাদের এমসিকিউ কোশ্চেন, ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্ক এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্কের লেখচিত্র। তাহলে কার বলছে ধাতব পদার্থের ক্ষেত্রে, তাহলে ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধাঙ্কের একটা যে লেখচিত্র হয় সেই লেখচিত্র কেমন হয়। দেখো একটা জিনিস, রোধাঙ্ককে আমরা রোধ হই, উষ্ণতা টেম্পারেচার ডিগ্রি। আচ্ছা একে এই লেখচিত্রটা কেমন হবে, এই দিকে মনে করো টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস আমি ধরছি, এই দিকে হচ্ছে রোধাঙ্ক। ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের সঙ্গে টেম্পারেচার বৃদ্ধি, মানে টেম্পারেচার বৃদ্ধি পেলে কি হয় রোধ বাড়ে, এই যে সম্পর্কটা। তাহলে এইটার যে লেখচিত্রটা সেই লেখচিত্রটা কেমন হবে, রোধাঙ্কের সঙ্গে টেম্পারেচার লেখচিত্র এইরকম হবে। তাহলে এটা একবার জানবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো যখন তখন দেয় এই ধরনের লেখচিত্র পড়ে। তো রোধাঙ্কের সঙ্গে উষ্ণতা বৃদ্ধির লেখচিত্র কার ক্ষেত্রে ধাতব পরিবাহের ক্ষেত্রে কেমন হবে না এটা লেখচিত্রটা এরকম হবে। নেক্সট এমসিকিউ যেটা সেটা হচ্ছে 11 নম্বর এমসিকিউ, কোন পরিবাহীর মধ্য দিয়ে, আবার একটা অঙ্ক। নেক্সট এমসিকিউ যেটা সেটা হচ্ছে 11 নম্বর, একটা ম্যাথ আছে, বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিট ধরে 12 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে। বলছে একটা পরিবাহীর মধ্যে দিয়ে, এটা একটা পরিবাহী দিয়ে ধরো, এর মধ্যে দিয়ে কি বলছে কোশ্চেনটা, বলছে এর মধ্যে 2 মিনিট ধরে, কত মিনিট ধরে না 2 মিনিট ধরে 12 কুলম্ব আধান যাচ্ছে পাস করছে 2 মিনিট ধরে। এখানের মধ্যে যে আধানটা পাস করছে সেটা হচ্ছে 12 কুলম্ব পাস করছে। তাহলে প্রবাহ মাত্রা কত, মানে এখানে কত কারেন্ট পাওয়া যাবে সেটা হচ্ছে আমাকে বার করতে হবে। ব্যাস এই সব ব্যাপার। তাহলে কি কি দেওয়া আছে একটু দেখো। প্রথম দেখো টি এর মান দেওয়া আছে, টি সমান কত 2 মিনিট। এখানে যাই থাকবে মিনিটে যদি থাকে তাকে সবসময় কিসে কনভার্ট করবে, সেকেন্ডে কনভার্ট করবে। তাহলে 2 মিনিট সমান কত না এটাকে একটু কনভার্ট করে নাও, 2 ইন্টু 60 এত কি না সেকেন্ড সমান কত 120 সেকেন্ড। ব্যাস আমি টি এর মান পেলাম। আর কি বলা আছে না কিউ এর মান দিয়ে আছে, কিউ সমান কত 12 কুলম্ব। কি বার করতে বলছে আই এর মান চাইছে, আই সমান কত, তাহলে টি এর মান দিয়ে আছে 2 মিনিট, তাহলে টি সমান কত অ্যাকচুয়ালি না 120 সেকেন্ড, 2 মিনিট সমান 120 সেকেন্ড। তাহলে টি এর মান দিয়ে আছে, কিউ এর মান দিয়ে আছে, আই বার করতে হবে। আমরা একটা ছোট ইয়ে জানি, ইকুয়েশন জানি, সেটা হচ্ছে কিউ সমান কত না কিউ সমান আইটি, কিউ সমান কত আইটি। তার কার বার করতে হবে আই এর মান, আই সমান কত কিউ বাই টি। ব্যাস তাহলে কিউ এর পরিবর্তে কত লিখবো না 12, টি এর পরিবর্তে কত লিখবো 120। তাহলে এটা কার মান পেলাম আই এর মান পেলাম প্রবাহ মাত্রা। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে এখানে 10 হলো,
তাহলে 0.1 এত কি অ্যাম্পিয়ার। কোশ্চেনটা কি এবার দেখা যাক। বলছে কোনো ধাতব পরিবাহী, দেখো ভালো করে বুঝে নাও যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিট ধরে যদি 12 কুলম্ব আধান যায় তাহলে ওই পরিবাহীটাতে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই হচ্ছে তার আমাদের ইকুয়েশনটা যেটা করলাম, ক্যালকুলেশনটা যেটা করলাম সেটা পরিষ্কার বুঝতে পারলে। 2 মিনিট ধরে 12 কুলম্ব যাচ্ছে, তাহলে এর মধ্যে কত পরিমাণ কারেন্ট যাবে এই বার করতে হবে। কী কী দেওয়া আছে না, টি এর মান দেওয়া আছে 2 মিনিট, মিনিটটাকে সবসময় কিসে কনভার্ট করবে, সেকেন্ডে কনভার্ট করবে, হয়ে গেল। আধানের পরিমাণ দেওয়া আছে 12 কুলম্ব, কি বার করতে হবে, আয়ের মান বার করতে হবে। তাহলে কিউ আইটি এই দিয়ে কি ফর্মুলা হয়, একটাই ফর্মুলা, কিউ সমান কত আইটি। এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, এই ফর্মুলাটি মনে রাখলেই হবে। কিউ সমান কত আইটি, আই সমান কত কিউ আইটি, কিউ এর পরিবর্তে 12 আর টি এর পরিবর্তে মানটা বসালাম, পেয়ে গেলাম। এমসিকিউ নাম্বার 12, তড়িৎচালক বল কোন রাশির সমতুল্য। আমরা জানি যে তড়িৎচালক বলকে আমরা কি ধরি, ই ধরি, তড়িৎচালক বলকে আমরা ই ধরি। আর তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বলছে এটা কোন রাশির সমতুল্য না শক্তি বা এনার্জির সমতুল্য। তার তড়িৎচালক বল কোন রাশির সমতুল্য, এনার্জি বা শক্তির আমাদের সমতুল্য। নেক্সট এমসিকিউ, নেক্সট যে এমসিকিউ সেটা হচ্ছে ফিউজ তার এর উপাদানগুলো কি এবং কত পার্সেন্ট করে থাকে, বিরাট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিউজ তারের উপাদান, ফিউজ তারে কি থাকে না, ফিউজ তার কি কি নিয়ে গঠিত, লেড বা সীসা আর টিন। তাহলে লেড থাকে যেটাকে পিবি দিয়ে ডিনোট করা হয়, সীসাকে ল্যাটিন ভাষায় বলা হচ্ছে প্লাম্বাম, এই প্লাম্বামের জন্য পিবি হয়েছে, তাহলে সীসার সংকেত। তাহলে ফিউজ তারে কি থাকে না, ফিউজ তারে লেড বা সীসা থাকে আর এসএন টিন থাকে। ফিউজ কত আমাদের লেড বা সীসা কত থাকে না, সীসাটা বেশি থাকে 75%, এত পার্সেন্ট লেড, আর টিন থাকে কত এসএনকে, টিনকে এসএন দিয়ে ডিনোট করা হয়। তাহলে টিন আর সীসার একটা মিশ্র ধাতু, ফিউজ তার হচ্ছে টিন আর সীসার একটা মিশ্র ধাতু। ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধাঙ্ক দুটোই কম, তাহলে এটা কত থাকে 25%। তাহলে ফিউজ থাকে কি কি উপাদান নিয়ে গঠিত না, ফিউজ তার হচ্ছে লেড বা সীসা এবং টিনের একটা সংকর ধাতু, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা অনেক কম হয় এবং গলনাঙ্কটাও কম হয়। ফিউজ তারের ধর্ম যদি বলে তাহলে ফিউজ তারের ক্ষেত্রে কি দেখা যায় যে রেজিস্ট্যান্স বা রোধটা কম হয়, আর কি হয় গলনাঙ্কটা কম হয়। গলনাঙ্কটা কম হয় বলেই ফিউজ তার কিন্তু গলে যায় এবং তখন বর্তনীটা ছিট হয়ে যায়, ফলে গৃহস্থালির যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এগুলো আমাদের রক্ষা পায়। ফিউজ তারের কত পার্সেন্ট থাকে লেড বা সীসা, 75%, আর এসএন বা টিন থাকে কত পার্সেন্ট আমাদের 25%। আচ্ছা নেক্সট যে এমসিকিউ সেটা হচ্ছে ভি মানে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স এর মাত্রা কি হবে। দেখো পোটেনশিয়াল ডিফারেন্স এর মাত্রা কি হবে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স এর মাত্রা এক কথায় যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভবের মাত্রা কি যদি বলা হয় তাহলে কি লিখবে যে m⁻1 L² T⁻³ I⁻⁻1। বিষয়টা বোঝা গেল। এবার এই যে বিভবের মাত্রা কিভাবে বার করবে, আমরা জানি ভি সমান কত W/Q, এটা হচ্ছে ফর্মুলা। ভি সমান কত W/Q, ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এর মাত্রা কি যদি 2 নম্বরে একটা কোশ্চেন পড়ে তাহলে ডাইরেক্টলি এইটা 2 নম্বর কোশ্চেন তোমাদের করতে হবে, সেই কোশ্চেনটা হচ্ছে এটা। ভি সমান কত W/Q, এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এখান থেকে কিন্তু অনেক ম্যাথ পড়ে, মনে রাখবে। তাহলে ভি সমান W/Q হয়, তাহলে W সমান কত না আমরা জানি এফএস, এফটা কি, এফটা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডব্লিউ পরিবর্তে আমি লিখতে পারি এফ ইন্টু এস বাই কিউ, কিউটাকে আমি কি লিখতে পারি না কিউ সমান কত আইটি লিখতে পারি। তাহলে কিউ সমান আইটি আর ডব্লিউ সমান এফএস, এগুলি শুধু লিখলাম। এবার ক্যালকুলেশনটা করো। তাহলে এফ এর পরিবর্তে এফ এর ডাইমেনশন লিখছি mL T⁻², এফ মানে ফোর্সের ডাইমেনশন mL T⁻²। আচ্ছা এসটা কি, এসটা হচ্ছে সরণ ডিসপ্লেসমেন্ট, এর ডাইমেনশন হচ্ছে এল। আচ্ছা আইটা কি, আই ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল আই, টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো m মানে L² T⁻³ I⁻⁻1। তাহলে এটা হচ্ছে বিভবের ডাইমেনশন, বিভবের ডাইমেনশন মাথায় রাখো। বিভব যেটা বলছে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স এর যে ডাইমেনশন এটা কি হবে, কিছু নাই মানে কত কিছু নাই, তার মানে কি এটা 1 ধরবো। তাহলে m⁻1, তাহলে m⁻1 L² T⁻³ I⁻⁻1। নেক্সট এমসিকিউ,
তাহলে বিভবের যে মাত্রা সেটা জানলে, এখন বিভব যেটাকে ভি দিয়ে ডিনোট করা হয়, যার একক হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট। এসআই পদ্ধতি বিভবের একক কি না ভোল্ট, আর সিজিএস পদ্ধতি বিভবের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট, এসটিএটি স্ট্যাট ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো। নেক্সট 13 মানে 13 নম্বর এমসিকিউ, ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক? কি বলা হচ্ছে? ভোল্ট ইন্টু কুলম্ব কোন রাশির একক? তাহলে ভোল্ট ইন্টু কুলম্ব যে রাশির একক সেটা হচ্ছে কার্য। যে 14 নম্বর এমসিকিউ সেটা হচ্ছে রো এর, রো মানে কি? রোধাঙ্ক। রোধাঙ্কের এসআই পদ্ধতি একক কি না, দেখো আমরা একটা ফর্মুলা জানি যে আর সমান কত না রো ইন্টু এল বাই এ, এই ফর্মুলা তোমরা জানো। তাহলে রো কি? রো হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, ইংলিশে বলছে রেজিস্টিভিটি রোধাঙ্ক। এটা মানে কি? আর ইন্টু এ বাই এল। তাহলে আর সমান কি? আর হচ্ছে আর এর একক কি? ওহম। তাহলে আর এর একক ওহম। এটা কি না এটা হচ্ছে মিটার স্কোয়ার, এসআই পদ্ধতি করছি। আর এলটা কি? 8। এটা কি অ্যাকচুয়ালি এই হচ্ছে বিষয়, মানে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে এ ধরা হয়, এলটা হচ্ছে দৈর্ঘ্য, ব্যাস। এর একটা রোধাঙ্ক থাকবে যেটাকে এ হচ্ছে, আর একটা রেজিস্ট্যান্স থাকবে, এই হচ্ছে বিষয়টা। তাহলে আর এটা কি? এটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে। আর এলটা কি? এলটা হচ্ছে লেন্থ। তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। তাহলে মিটার মিটার কাটলো, এখানে একটা মিটার থাকলো, তাহলে কত হচ্ছে? ওহম মিটার। তাহলে রোয়ের একক কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে রোয়ের একক বা রোধাঙ্কের একক কি হবে? ওহম মিটার যেমন ছিল, এটা হবে ওহম সেমি, ওহম সেমি। তাহলে সিজিএস পদ্ধতি, এটা কোন পদ্ধতি? সিজিএস। তাহলে সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম সেমি, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। বিষয়টা ক্লিয়ার হলো। আদর্শ একটা ভোল্ট মিটার, আইডিয়াল একটা ভোল্ট মিটার। ভোল্ট মিটার সাথে কোনো কি করা হয় না বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করা হয়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। ঠিক আছে, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। যে যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য মেজার করা হয় তাকে বলছে ভোল্ট মিটার। ঠিক সেম সিস্টেম, যে কারেন্ট ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার। যে যন্ত্রের সাহায্যে প্রবাহমাত্রা মাপা হয় বা কারেন্ট পরিমাণটা মাপা হয় তাকে বলা হচ্ছে আমাদের অ্যামমিটার। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে যে ভোল্ট মিটারের সাহায্যে কি হয়? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য মাপা হয়। একটা আদর্শ ভোল্ট মিটার এর রোধটা কত হয়? একটা আদর্শ ভোল্ট মিটারের রোধ সবসময় কত হয়? অসীম। মাথায় রাখো, আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? অসীম। এমসিকিউ কোশ্চেন। আদর্শ অ্যামমিটারের রোধ কত হবে? সেইটা হবে 0। তাহলে একটা আইডিয়াল যদি অ্যামমিটার হয় তার রেজিস্ট্যান্সটা, অ্যামমিটারের রেজিস্ট্যান্স 0, তাহলে আদর্শ অ্যামমিটারের রোধ বা রেজিস্ট্যান্সটা 0, আর আদর্শ ভোল্টমিটারের রোধ হবে অসীম। বিষয়টা ক্লিয়ার। এখান থেকে আবার একটা কোশ্চেন দেয় যে একটা ভোল্টমিটারকে কিভাবে অ্যামমিটারে কনভার্ট করবে? ভোল্টমিটারের সাহায্যে তো পোটেনশিয়াল ডিফারেন্স মাপা যায়, অ্যামমিটার সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা মাপা যায়। তাহলে ভোল্টমিটার দিয়ে তো অ্যামমিটারের কাজ হবে না। তাহলে একটা ভোল্টমিটারকে কিভাবে অ্যামমিটারে কনভার্ট করবে না ভোল্টমিটারের সঙ্গে যদি একটা নিম্নমানের রোধকে যোগ করা হয়, তাহলে কি করা হয়? ভোল্টমিটারের সঙ্গে যদি একটা নিম্নমানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করে দেওয়া হয় তাহলে ভোল্টমিটার অ্যামমিটারে পরিণত হয়। ঠিক সেম সিস্টেম, একটা অ্যামমিটারকে কিভাবে ভোল্টমিটারে কনভার্ট করবে না একটা অ্যামমিটারের সঙ্গে যদি উচ্চ রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, বেশি মানের একটা রেজিস্ট্যান্সকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করে দেওয়া হয় তাহলে অ্যামমিটারটা ভোল্টমিটারে পরিণত হয়। বিষয়টা ক্লিয়ার হলো। এরপর তড়িৎ পরিবাহিতা, নেক্সট যে এমসিকিউ 17 নম্বর এমসিকিউ সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক কি? তড়িৎ পরিবাহিতা এর একক কি? দেখো, তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে 1/ওহম। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে 1/ওহম। এখন আমরা জানি যে ওহম, OHM, ওহমের চিহ্ন কেমন না ওহমের চিহ্ন হচ্ছে এটা। তাহলে তড়িৎ পরিবাহিতা যেহেতু 1/ওহম, তাহলে এর সংকেতটা কেমন হবে? ওহমটাকে উল্টে দাও, এইটা হচ্ছে সংকেত। এইটাকে আমি আর কি লিখতে পারি? তাহলে ওহমের এটা চিহ্ন, আমাদের এটাকে আর কি লিখতে পারি? ওহমটা উল্টে দিয়েছি, তাহলে মো হবে, কি হবে? MHO। তাহলে মো কিসের একক? মো MHO। মো হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতার একক। তাহলে তড়িৎ পরিবাহিতার একক কি না মো। মাথায় হবে যেটাই মো সেটা হচ্ছে 1/ওহম। বিষয়টা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 18 নম্বর এমসিকিউ, তড়িৎ কোষে ড্যাশ শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ কোষ মানে একটা ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, ডায়নামাতে কি হয়? কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রথম দেখো, ডায়নামাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
না ডায়নামাতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামার সাহায্যে কী করা হয় না কারেন্ট উৎপাদন করা হয়, মেশিন ঘোরে, তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এমসিকিউ বিরাট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট দুটো এমসিকিউ আমি বলছি যে তড়িৎ কোষে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ কোষ বা ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামাতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, ডায়নামাতে যান্ত্রিক শক্তি মানে ডায়নামা ঘোরে সেখান থেকে কারেন্ট পাওয়া যায়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে যখন ডায়নামা বলা হলো, ডায়নামা ফ্লেমিনের ডান হস্ত নিয়ম মেনে চলে। তার ডায়নামা ফ্লেমিনের ডান হস্ত নিয়ম, ডান হস্ত মনে রাখো, ডায়নামার ড ডান হস্তের ড, তাহলে ফ্লেমিনের ডান হস্ত নিয়ম মেনে চলে কে, ডায়নামা। বাম হস্ত নিয়ম মেনে চলে কারা, মোটর। বিষয়টা বুঝতে হবে যে ফ্লেমিনের বাম হস্ত কোথায় ইউজ হয় আর ডান হস্ত কোথায় ইউজ হয়। বলছে যেখানে কারেন্ট দিলে জিনিস ঘোরে, কারেন্ট দিচ্ছি জিনিসটা ঘুরছে, সেখানে ফ্লেমিনের বাম হস্ত নিয়ম কাজ করবে। পাতি বাংলা ভাষায় যেখানে কারেন্ট দেবো, কারেন্ট দিলে তবে ঘুরছে, মানে কারেন্ট দিলে ঘুরছে সেটাই কি বামহস্ত নিয়ম, ফ্লেমিনের বামহস্ত নিয়ম কাজ করছে। তাহলে কারেন্ট দিলে জিনিস ঘুরছে, পাখা ঘুরছে, কারেন্ট দিলে পাখা ঘুরছে, কোন সিস্টেম, বামহস্ত, ফ্লেমিনের কাজ করছে। কারেন্ট দিলে মোটর ঘুরছে, ফ্লেমিনের বামহস্ত। ডান হস্তটা কি, ঠিক এর অপোজিট, বলছে কারেন্ট দিলে যদি পাখাটা ঘোরে, কারেন্টটাকে বন্ধ করে দাও, পাখাটাকে ঘোরাও, নিশ্চয়ই কারেন্ট পাওয়া যাবে। সেই সিস্টেমটা হচ্ছে আমাদের ডায়নামাতে কাজে লাগানো হয়েছে। তাই ডায়নামাতে কি করে, মোটরটাকে ঘোরানো হয় কিসের সাহায্যে, যন্ত্রের সাহায্যে। এই জন্য যান্ত্রিক শক্তি, মোটরটা যখনই ঘুরে তখন কি হবে, কারেন্ট তৈরি হবে। তাহলে ডায়নামাতে ফ্লেমিনের ডান হস্ত নিয়ম কাজ করে। বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট যে এমসিকিউ কোশ্চেন, সে ওহমের সূত্র থেকে আর এর সংজ্ঞা মানে রোধ বা রেজিস্ট্যান্সের সংজ্ঞা। আমরা জানি রোধ বা রেজিস্ট্যান্স কাকে বলে, যখন কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, এই বাধাটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এটা তোমরা জানো, যখন কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে তখন পরিবাহী কি করে, ওই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, এই বাধাটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, আর দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল আর। এটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি। বলছে কোশ্চেনটা হচ্ছে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, এই সংজ্ঞাটা নয়, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে ওহমের সূত্রটা কি জানি, সেক্ষেত্রে আমার চেঞ্জ হবে। তাহলে ভি সমান কত না ভি সমান আই আর, তাহলে আর সমান কত না ভি বাই আই। দেখো এটা হচ্ছে ওহম সূত্র, ওহমসের ল বা ওহম সূত্রের গাণিতিক রূপটা কি না ভি সমান আই আর, এটা হচ্ছে ওহম সূত্র। তাহলে এখান থেকে আর সমান কত, ভি বাই আই, ব্যাস পেয়ে গেলাম। এই ভি বাই আই এখান থেকে আমি সংজ্ঞা দেবো। অ্যাকচুয়ালি ওহম সূত্র কি না, ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স আর প্রবাহ মাত্রা দুটোর অনুপাত হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে আমি যদি করি যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে যদি কোশ্চেনটা পড়ে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তাহলে এটি বলতে হবে কিন্তু টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন কনস্ট্যান্ট, মানে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত যদি থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট এই দুটোর যে রেশিও তাকে বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহী দুপ্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটাকে বলা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ওহম সূত্র থেকে রোধের সংজ্ঞা। বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, ওহম সূত্রের ধ্রুবকগুলো কি, ওহমস ল যেটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটা ভি সমান আই আর, ওহমস ল যেটা বলছে, ওহম সূত্র কি, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা হচ্ছে ওহমস ল। তাহলে ওহম সূত্রের ধ্রুবকগুলো কি, এইটি আবার এমসিকিউ পড়ে। তাহলে 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে অন্যান্য ভৌত অবস্থা। তার তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, অনেক সময় কোশ্চেন দেয় যে অন্যান্য ভৌত অবস্থা বলতে কোনগুলো বলা হচ্ছে না, এই যে পরিবাহীটা নিয়ে তুমি কাজ করছো, এই পরিবাহীটার দৈর্ঘ্যটা, এইগুলো দৈর্ঘ্যটা অপরিবর্তিত থাকবে। যে যতক্ষণ ওহমস ল কাজ করবে, যে দৈর্ঘ্যের তুমি নিলে সেই দৈর্ঘ্যটা একই থাকবে, চেঞ্জ হবে না। যে এটা কিছুক্ষণ কাজ করলাম করে আমি চেঞ্জ করে দিলাম, এটা নিলাম, এরকম নয়, একই থাকবে। দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, টেম্পারেচার অপরিবর্তিত থাকবে। এই তিনটিকে একসঙ্গে বলা হচ্ছে অন্যান্য ভৌত অবস্থা। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। তাহলে এই যে এমসিকিউ আমি দেখালাম, এই এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যারা আপকামিং মাধ্যমিক দেবে 2025 সাল, বিরাট ইম্পর্টেন্ট। না দেখলে তোমরা নিজেই পস্তাবে, ভালো করে একবার দেখবে আর এগুলো ভালো করে তোমরা একবার টুকে নেবে। বিষয়টা ক্লিয়ার হলো। আজকে যে এমসিকিউগুলো আমি করালাম, এই টোটাল এমসিকিউগুলো একটা পিকচার তোমরা দেখে নাও,
কারণ তোমরা মনে করো খাতায় যদি ভুলেও যাও তাহলে এই পিকচারটা দেখে স্ক্রিনশট করে নেবে। এখানে সমস্ত এমসিকিউগুলো আমি যা বললাম সেগুলো সব লেখা আছে, তার অ্যান্সারগুলো তো আমি পড়ে করে দেখালাম। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো। দেখো প্রতিটা অঙ্ক ভালো করে দেখে নাও, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে ভালো করে দেখে নেবে তোমরা। এই এমসিকিউগুলো কিন্তু আজকে আমি করালাম, ম্যাথগুলো সব ভালো করে নিখুঁত করে দিয়েছি।